ওয়েলকাম রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট। আগের ভিডিওতে আমরা যতদূর পর্যন্ত করেছিলাম সেটা হচ্ছে তড়িৎ বিভব চ্যাপ্টারে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন বিন্দুতে মানে অক্ষের ওপর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর বা যে কোনো বিন্দুতে বিভবের মান কত করে হয় সেগুলো আমরা ক্যালকুলেট করেছিলাম। তো আশা করি আজকে এই ভিডিওতে আমরা বিভব চ্যাপ্টারটার থিওরি পোর্শনটা শেষ করে দিতে পারবো। তো আজকে যেটা প্রথমেই করব, খুব ইম্পর্টেন্ট টপিক বিভব চ্যাপ্টারে, যেটা হচ্ছে আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম তড়িৎ প্রাবল্য, আর এই চ্যাপ্টারে পড়ছি তড়িৎ বিভব। এই দুজনের মধ্যে সম্পর্ক, অর্থাৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের সম্পর্ক। আচ্ছা, এই সম্পর্কটা আমরা দুটো উপায়ে করব, দুটো প্রসেস। ঠিক আছে, দুটো প্রসেসই ফলো করো তোমরা। একবার আমরা ক্যালকুলেশনটা করব সুষম তড়িৎ ক্ষেত্র যদি থাকে তখন রিলেশন কি হবে, সুষম তড়িৎ ক্ষেত্র। আর একবার করব অসম তড়িৎ ক্ষেত্রের জন্য রিলেশনটা। ঠিক আছে, চলো তাহলে প্রথমে যেটা করছি সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের সম্পর্ক, অর্থাৎ রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। চলো দেখো, ধরো এখানে একটা সুষম প্রাবল্য, সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যুক্ত একটা অঞ্চল আছে। সুষম তড়িৎ ক্ষেত্র মানে এই অঞ্চলের সমস্ত জায়গায় সমস্ত বিন্দুতে প্রাবল্যের মান মানে ই এর মান কনস্ট্যান্ট, সমস্ত বিন্দুতে ই এর মান কনস্ট্যান্ট। আর বলরেখার ডিরেকশন দেখেই তোমরা বুঝতে পারছো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কাজ করছে এই ডিরেকশন। ঠিক আছে, আচ্ছা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি দুটো বিন্দু নিলাম, ধরো এটা ধরো বি বিন্দু, আর এখানে একটা বিন্দু দিলাম এ। তো আমি কি করব, একটা একক ধনাত্মক আধানকে এ থেকে বি বিন্দুতে আনবো। ঠিক আছে, কত আধানকে আনছি, একক ধনাত্মক আধান। ঠিক আছে, আচ্ছা যেহেতু এই বিন্দু দুটো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে তাহলে প্রত্যেকটা বিন্দুরই একটা করে বিভব থাকবে। আমি ধরে নিই এ বিন্দুর বিভব ভি এ আর বি বিন্দুর বিভবটা ধরে নিই ভি বি। ঠিক আছে, যেহেতু তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন এই দিকে, তো আমি যখন একক আধানটাকে এ থেকে বি বিন্দুতে আনছি, যেহেতু একক ধনাত্মক আধান, ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্র সবসময় বিকর্ষণ করে, তাহলে যখন আমি আধানটাকে আনবো বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে। তার মানে আমাকে পজিটিভ কার্য করতে হবে এখানে। পজিটিভ কার্য করা মানেই আমি বুঝতে পারছি ভি এর থেকে ভি বিটা বেশি হবে। ভি বিটা এক্ষেত্রে ভি এর থেকে কি হবে, বেশি হবে। ঠিক আছে, চলো এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে, আচ্ছা আমরা এই বিভব চ্যাপ্টারের প্রথমের দিকে বা আগের ভিডিওতে দেখেছিলাম বিভবের সঙ্গে কার্যের কিরকম সম্পর্ক ছিল। দেখো, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, এ ও বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য আমি যদি দেখি, ভি বি এ ইকুয়ালস টু ভি বি মাইনাস ভি এ। ঠিক আছে, তাহলে কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কার্য ইকুয়ালস টু ডব্লিউ বি বা ডব্লিউ এ বি ইকুয়ালস টু কিউ ইন্টু ভি বি এ। এই সূত্রটা আমরা পড়েইছিলাম কার্যের সঙ্গে বিভবের সম্পর্ক। তাহলে ডব্লিউ এ বি কত কাজ করতে হচ্ছে, কিউ ভি বি এ মানে ভি বি মাইনাস ভি এ। ঠিক আছে, তাহলে এ থেকে যখন আমি একটা কিউ আধানকে
এ থেকে বি বিন্দুতে আনছি, আমাকে কত কার্য করতে হচ্ছে? কার্য আর বিভবের সম্পর্ক থেকে আমরা পাচ্ছি এই পরিমাণ কার্য করতে হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, আচ্ছা যদি আমরা কিউ আধান না এনে একক আধানকে নিয়ে যেতাম, যেটা আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে, একক আধানকে যদি আমি এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতাম, আমাকে কত কার্য করতে হতো? ডব্লিউ এ বি ইকুয়ালস টু কিউ এর জায়গায় 1 হয়ে যেত। যেহেতু আমি একক আধানকে নিয়ে যাচ্ছি, তাহলে কিউ এর জায়গায় 1 হয়ে যেত, তাহলে কত হতো? অনলি পড়ে থাকতো ভিবি মাইনাস ভিএ। তাহলে একক আধানকে যখন আমি এ থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি, তখন আমাকে কত কার্য করতে হচ্ছে? এই পরিমাণ। ঠিক আছে, এই কার্যটাই আমরা বের করব একটু অন্য উপায়। কিরকম দেখো, তড়িৎ ক্ষেত্রের কনসেপ্ট থেকে এবার আমরা কার্য বের করব। আচ্ছা, একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলটাই তো তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে একক আধানকে আমি যখন তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখছি, তার উপর যত বল ক্রিয়া করছে সেটাই হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটা আমরা আগেই জানি। তাহলে যেহেতু সমস্ত বিন্দুতেই বা সমস্ত অঞ্চলেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, তাহলে আমরা বলতে পারি একক আধানকে আমি যেখানেই রাখি না কেন, প্রত্যেকটা বিন্দুতেই একক আধানের উপর কত বল প্রযুক্ত হচ্ছে? ই। আচ্ছা, আমি আধানটাকে যদি এ থেকে বি তে নিয়ে যেতে চাই, যেখানে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্বটা ধরে নিলাম ডি, তাহলে যখন আমি আধানটাকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাব, একক আধানকে, একক আধানের উপর যেহেতু ই বল প্রযুক্ত হচ্ছে অলওয়েজ, এবং ই বলের ডিরেকশনটা কোন দিকে? এই ডিরেকশনে কাজ করছে ই। তাহলে আমি যখন আধানটাকে উল্টো দিকে নিয়ে যাব, তাহলে ই বলের বিরুদ্ধে আমি বস্তুটার সরণ ঘটাচ্ছি বা আধানটার সরণ ঘটাচ্ছি। তার মানে কি, আমাকে বলের বিরুদ্ধে কার্য করতে হবে। বলের বিরুদ্ধে কার্য মানেই তোমরা জানো কি কার্য? পজিটিভ কার্য। দেখো তো কত কার্য করতে হয়। তাহলে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে একটি, আচ্ছা প্রথমে এটা লিখে দিই, একটি +1 আধানকে বা একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কার্য ইকুয়ালস টু, কার্য সমান আমরা জানি বল ইন্টু সরণ। তো যেহেতু এখানে বলের বিরুদ্ধে কার্য, আগেই বললাম কার্যটা এখানে পজিটিভ হবে। বলের মান কত? যেহেতু আমি বলেছি একক আধান নিয়ে যাচ্ছি, একক আধানের উপর ক্রিয়াশীল বলটাই হচ্ছে প্রাবল্য বা যার মান কি। কতটা সরণ ঘটাচ্ছি? এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, মানে কতটা সরণ ঘটাচ্ছি? ডি পরিমাণ। তাহলে ই ইন্টু ডি। তাহলে এটা একটা কার্য, 2 নম্বর দিয়ে দিল। এখানে 1 নম্বর সমীকরণে দেখো একই পরিমাণ কার্য বেরিয়েছে, তাহলে দুটোকে সমান করে দিই। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, কি লিখতে পারি? ই ইন্টু ডি সমান ভি বি মাইনাস ভিএ, বা বলতে পারি ভি এ বি ইকুয়ালস টু ই ইন্টু ডি। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র যদি হয়, তখন তাদের মধ্যে এরকম একটা রিলেশন আছে। ঠিক আছে, খুব ইজি রিলেশন। দেখো, বিভব সমান প্রাবল্য ইন্টু দূরত্ব। ঠিক আছে, তাহলে এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, বিভব সমান প্রাবল্য ইন্টু দূরত্ব। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রাবল্যের এককও বের করতে পারি। যে এককটা আমরা প্রাবল্য চ্যাপ্টারে শিখিনি, এখানে শিখবো। দেখো, প্রাবল্য ইকুয়ালস টু তাহলে ভি এ বি বাই ডি। তাহলে প্রাবল্যের এসআই একক কি হবে? বিভবের এসআই একক ভোল্ট, আর দূরত্বের একক মিটার। তাহলে দেখো ভোল্ট পার মিটার, যেটা আমরা ওখানে পড়েছিলাম হয়তো, কিন্তু কিভাবে আসছিল সেটা জানি, সেটা এখানে আমরা বললাম। চলো, তাহলে আমরা রিলেশন পেয়ে গেলাম বিভব আর প্রাবল্যের সম্পর্ক। ঠিক আছে,
চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই সম্পর্কটাই বের করব শুধু যদি তড়িৎ ক্ষেত্রটা এখানে সুষম না হয়ে অসম হয় তখন আমাদের রিলেশনটা কি আসবে বা কিভাবে আসবে। দেখো তাহলে যদি তড়িৎ ক্ষেত্রটা অসম তড়িৎ ক্ষেত্র হয়, অসম তড়িৎ ক্ষেত্র মানে বুঝতেই পারছো তড়িৎ ক্ষেত্রের মানটা আগের বার সমস্ত বিন্দুতে ই এর মানটা কনস্ট্যান্ট ছিল, কিন্তু অসম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে ই এর মান বিভিন্ন রকম হবে। সেই জন্য এখানে আমি কি করছি, যেহেতু বিভিন্ন বিন্দুতে প্রাবল্য ই এর মান বিভিন্ন রকম, আমি খুব কাছাকাছি দুটো বিন্দু নিয়ে ক্যালকুলেশনটা করছি। আগের মতোই আমি এ আর বি বিন্দু নিলাম, কিন্তু এদের মধ্যে ডিস্টেন্সটা খুব কম। ডিস্টেন্সটা আমি ধরি ডিএক্স। ডিএক্স মানে কি? ডিএক্স মানে এক্স এর একটা ক্ষুদ্র ভ্যালু। তোমরা কলন বিদ্যা থেকে জেনেইছো এই ধরনের এক্সপ্রেশন। ডিএক্স হচ্ছে এক্স এর একটা ক্ষুদ্র মান। এক্স সাধারণত দূরত্ব প্রকাশ করা হয় এক্স দ্বারা, তাহলে ডিএক্স মানে হচ্ছে এক্স এর একটা ক্ষুদ্র মান। ঠিক আছে, তাহলে দুটো বিন্দু আমি নিলাম যাদের মধ্যে ডিস্টেন্স ডিএক্স। আমি আগেই দেখিয়েছিলাম এ বিন্দুর তুলনায় বি বিন্দুর বিভবটা কিছুটা বেশি, তো এ বিন্দুর বিভব আমি ধরছি ভি আর বি বিন্দুর বিভব ধরছি ভি প্লাস ডিভি, অর্থাৎ কিছুটা বেশি। তার মানে ডিভি হচ্ছে ভি এর একটা ক্ষুদ্র মান, এবং দেখেই বুঝতে পারছো বি বিন্দুর বিভবটা কিছুটা বেশি। কতটা বেশি? এর থেকে বি বিন্দুর বিভব ডিভি পরিমাণ বেশি। ঠিক আছে, আচ্ছা এ থেকে যখন আমি কোনো একটা আধানকে, সেটা একক আধান অবশ্যই, তো এ থেকে যখন আমি একটা একক ধনাত্মক আধানকে বি বিন্দুতে নিয়ে যাব, হয়তো প্রাবল্যের মান বিভিন্ন বিন্দুতে বিভিন্ন, কিন্তু এদের মধ্যে ডিস্টেন্স খুব কম হওয়ায় এইটুকু অঞ্চলে প্রাবল্যের মান আমি প্রায় কনস্ট্যান্ট ধরে নিতে পারি। তাহলে প্রাবল্যের মান যদি আমি কনস্ট্যান্ট ধরে নিতে পারি, তাহলে এইটুকু অংশের প্রাবল্যটাকে আমি ধরে নিলাম কি। ঠিক আছে, তো যখন আমি কোনো একটা আধানকে এ থেকে বি তে নিয়ে যাব, দেখো পরিষ্কার বলরেখার উল্টো দিকে যাচ্ছি, অর্থাৎ আমাকে প্লাস আধানকে নিয়ে যাওয়ার জন্য বিকর্ষণ বলের বিরুদ্ধে সরণ ঘটাতে হবে, অর্থাৎ আমাকে যে কার্যটা করতে হবে সে কার্যটা হচ্ছে পজিটিভ কার্য। তাহলে আগে আমায় বলো, একটা একক আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে বিভবের কনসেপ্ট অনুযায়ী কত কার্য করতে হবে? আমাদের ফর্মুলায় ছিল, আমরা জানি কার্য ডিডব্লিউ সমান আধান ইন্টু বিভব পার্থক্য, তাই তো? তাহলে এখানে কত হবে এটা? আচ্ছা একক আধানের ক্ষেত্রে কি হবে? এ থেকে বি তে নিয়ে যেতে কার্য কিউ ডিডব্লিউ ইকুয়ালস টু আধান ইন্টু এ আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য। এটাকে আমি আপাতত এইভাবে লিখি, ভিবি মাইনাস ভিএ। তাহলে একক আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কার্য সমান কত হবে? ডিডব্লিউ। আচ্ছা ডিডব্লিউ কেন ধরছি? কারণ কার্যটা খুব কম, যেহেতু ডিস্টেন্স কম, এ থেকে বিতে নিয়ে যেতে আমাকে বেশি কার্য করতে হবে না, সেই জন্য কার্যটাকে আমরা ডিডব্লিউ দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, চলো তাহলে কত কার্য করতে হবে? ডিডব্লিউ এ বি ইকুয়ালস টু কত আধান নিয়ে যাচ্ছি? একক, তাহলে 1। আর ভিবি মাইনাস ভিএ মানে কত? ভিবি মানে ভি প্লাস ডিভি মাইনাস ভি, কাটলে তাহলে শুধু ডিডব্লিউ ইকুয়ালস টু পড়ে থাকছে ডিভি। এই পরিমাণ আমাকে কার্য করতে হবে। ঠিক আছে, এবার আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের কনসেপ্ট থেকে কার্যটা বের করি আগের ক্যালকুলেশনের মতোই। প্রাবল্য যেহেতু ই, অর্থাৎ একক আধানের ওপর কত বল প্রযুক্ত হচ্ছে? ই।
এই ই বলের বিরুদ্ধে আমি বস্তুটার কতটা সরণ ঘটাচ্ছি, ডিএক্স। তাহলে আমাকে কতটা কার্য করতে হবে, তাহলে +1 আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কার্য সমান dWAB ইকুয়ালস টু বল ইন্টু সরণ। এখানে যেগুলো কত, যেহেতু একক আধান নিয়ে যাচ্ছি, একক আধানের উপর প্রযুক্ত বলটা ই, আর কতটা নিয়ে যাচ্ছি ডিএক্স, আর যেহেতু বলের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি সেই জন্য কার্যটা একটা পজিটিভ কার্য হবে, একে 2 নম্বর ধরলাম। এবার আগের মতোই 1 আর 2 কে সমান করে দাও, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো, dv ইকুয়ালস টু e ইন্টু ডিএক্স বা e সমান dv বাই ডিএক্স। অর্থাৎ এক্সপ্রেশনটা দেখো ভালো করে, x এর সাপেক্ষে v কে অবকলন করলেই আমরা e পেয়ে যাব। এটাকে তোমরা বলতে পারো বিভবকে যেহেতু দূরত্বের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি সেই জন্য এই রাশিটাকে আমরা বলবো বিভবের নতিমাত্রা। তাহলে বিভবের নতিমাত্রাটাই হলো প্রাবল্য। ঠিক আছে, তো যদি তোমাদের কোনো অঙ্কে দেয় এরকম যে ই বলে দিয়েছে, ই তোমার জানা, তাহলে ভি কত, অসম তড়িৎ ক্ষেত্র দিয়ে দিল। দেখো ডিভি সমান আমরা পেয়েছি ই ইন্টু ডিএক্স, তাহলে ভি সমান কত পাবো, ইন্টিগ্রেশন তখন করতে হবে, ইন্টিগ্রেশন অফ ডিভি, ডিভির ইন্টিগ্রেশন করলে তবেই আমরা ভি পাবো। তার মানে ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিএক্স, তার মানে ই ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে তবে আমরা ভি পাবো। এটা অসম তড়িৎ ক্ষেত্র যদি হয় তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্ক করবো। অনেক অঙ্কেই দেখবে এরকম আসে ইন্টিগ্রেশন করো। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমরা দুটো ক্ষেত্রে বা দুভাবে প্রাবল্য আর বিভবের সম্পর্ক কি হবে নির্ণয় করলাম। ঠিক আছে, চলো এবার যেটা করব একটা স্পেশাল কেস যেখানে আমরা তড়িৎ বিভবের মান নির্ণয় করব। একটা নিরেট গোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত হয় সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, চলো। একটি নিরেট গোলক, নিরেট আয়ত গোলকের জন্য খুব ইজি ক্যালকুলেশন তোমরা দেখবে, আয়ত গোলকের জন্য কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। আচ্ছা দেখো কি হবে, ধরো এটা একটা গোলক, আয়ত গোলক, যেখানে আমি প্লাস আধান দিয়েছি। এই প্লাস আধানগুলো গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করছে, প্লাস কিউ আধান ধরো দিয়েছি আমি গোলকটায়, যে আধানগুলো গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করছে। ঠিক আছে, আচ্ছা গোলকটার ব্যাসার্ধ তুমি ধরে নাও আর। ঠিক আছে, এবার আমি গোলকের কেন্দ্র থেকে এক্স দূরত্বের কোনো বিন্দুতে বিভবের মান কত হয় নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা দেখো, যেহেতু এক্স বিন্দুটা, এক্স দূরত্বের বিন্দুটা যেহেতু গোলকের বাইরে আছে, তাহলে আমি ধরে নিতে পারি যে গোলকের সমস্ত আধানটা তার কেন্দ্রেই কেন্দ্রীভূত আছে। এক্স বিন্দুর সাপেক্ষে আমি ধরে নিতে পারি যে গোলকের সমস্ত আধানটা কোথায় আছে। যেহেতু গোলক সুষমভাবে আধানটা ডিস্ট্রিবিউট হয়ে আছে, সেই জন্য আমি ধরে নিতে পারি গোলকের সমস্ত আধানটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। তাহলে আমায় বলো, এখানে প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান থেকে এই বিন্দুর দূরত্ব কত? এক্স। তাহলে এই বিন্দুর বিভব কত? খুব সহজেই বলো। তাহলে এই বিন্দুটাকে যদি আমি পি ধরে নিই, তাহলে আহিত গোলকটির জন্য পি বিন্দুর বিভব খুব ইজি, ভি ইকুয়ালস টু এসআই তে লিখছি, অর্থাৎ 1/4πε0 বায়ু মাধ্যমের ক্ষেত্রে। আর বিভবের এক্সপ্রেশন কি ছিল? বিভব মানে অলওয়েজ, আমি বলেছি বিভব মানে অলওয়েজ আধান বাই দূরত্ব। তাহলে কত হবে? আধান কিউ, আর কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব কত? এক্স। খুব সিম্পল একটা এক্সপ্রেশন এগুলো। আচ্ছা, আমি যখন বিন্দুটাকে আস্তে আস্তে গোলকের সারফেসের দিকে সরিয়ে আনবো, যখন বিন্দুটা গোলকের সারফেসে পৌঁছবে, এখান থেকে একটা জিনিস আগে দেখে বলো। দেখো, দেখতে পাচ্ছ ভি সমান 1/x, অর্থাৎ দূরত্ব যত বাড়বে বিভব তত কমবে, যত আমি দূরে যাব বিভবের মান তত কমছে। ব্যস্তানুপাতিক রিলেশন। আচ্ছা, আমি যত কাছের দিকে আসবো তাহলে বিভবের মান ক্রমশ বাড়বে। যখন আমি সারফেসে পৌঁছবো, সারফেস মানে কেন্দ্র থেকে আমি কত দূরে আছি? আর দূরত্বে, ব্যাসার্ধের সমান দূরত্বে আছি। তাহলে সারফেসের কোনো বিন্দুতে বিভব কত হবে? তাহলে গোলকের পৃষ্ঠে বিভব। আচ্ছা, গোলকের পৃষ্ঠ মানে এক্স দূরত্বটা এখন কমে কত হয়ে গেছে? আর এর সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে এক্স এর জায়গায় তুমি আর বসিয়ে দাও, তাহলেই চলে আসবে পৃষ্ঠে বিভব। ভি ইকুয়ালস টু, এখানে এক্স সমান আর হয়ে গেছে, তাহলে ভি ইকুয়ালস টু কত হবে? 1/4πε0 কিউ বাই আর। এবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, যার প্রমাণটা যদিও তোমাদের নেই, অনেক হায়ার স্টাডিজে আছে। যদি আমি বিন্দুটাকে বা গোলকের অভ্যন্তরে প্রবেশ করি, অভ্যন্তরে যে কোনো বিন্দুতেই কিন্তু বিভব প্রমাণ করে আমরা দেখাতে পারি। ক্যালকুলেশন তোমাদের নেই, শুধু জেনে রাখো যে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতেই বিভব কিন্তু পৃষ্ঠের বিভবের সঙ্গে অলওয়েজ সমান হবে। ভেতরে যে কোনো বিন্দুর বিভব কতর সঙ্গে সমান হবে? পৃষ্ঠের বিভবের সঙ্গে, অর্থাৎ এটার সঙ্গে সমান। তাহলে আমি এখানে লিখে দিই, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সহিত সমান হবে। অর্থাৎ কত হবে? ভি ইকুয়ালস টু এইটা 1/4πε0 কিউ বাই আর। এটা প্রমাণ করে দেখানো যায়, যে প্রমাণটা তোমাদের কিন্তু এখন নেই, তোমরা শুধু জেনে রাখো। ঠিক আছে? তো পৃষ্ঠের যে কোনো বিন্দুর বিভব কতর সঙ্গে সমান হবে? অভ্যন্তরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভব যা বেরিয়েছিল তার সঙ্গে সমান। ঠিক আছে? চলো, এবার আমরা একটু অন্য ক্যালকুলেশনে যাই, সেটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি।
চলো তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে তড়িৎ স্থিতি শক্তি বা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা দেখ, খুব ইজি একটা এক্সপ্রেশন। আচ্ছা ধরো এখানে আমি একটা আধানকে রেখেছি, প্লাস কিউ আধান। এই প্লাস কিউ আধান থেকে আর দূরত্বের কোনো বিন্দুতে যদি আমি বিভব নির্ণয় করতে চাই, তার এক্সপ্রেশন কত ছিল? আর দূরত্বের যদি বিন্দু হয়, এক্সপ্রেশনটা ছিল 1/4πε0 আধান বাই দূরত্ব। আচ্ছা বলো তো এটার মানে কি? বিভব কাকে বলে? যদি আমি একটা অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনি, যতটা কার্য করতে হবে সেটাই ছিল বিভব। অর্থাৎ আমি একটা একক আধানকে অসীম থেকে আনার সময় আমাকে কতটা কার্য করতে হয়েছে? এই পরিমাণ কার্য করতে হয়েছে। কত আধানকে এনেছি ভালো করে মনে রাখো, কত আধানকে আনছি? +1 একক আধান। আচ্ছা আমি যদি তাহলে একক আধানকে যখন আনছি আমাকে কার্য করতে হচ্ছে এইটা, যে কার্যটাকেই বলা হচ্ছে বিভব। তোমরা এটাও জানো যখনই আমি কোনো বলের বিরুদ্ধে কার্য করব, সেই কার্যটাই বস্তুতে কি হিসেবে জমা হয়? সেই কার্যটাই কিন্তু বস্তুতে অলওয়েজ স্থিতি শক্তি হিসেবে জমা হয়। তোমরা পড়েছিলে যখন কোনো বস্তু ওপরের দিকে উঠছিল ভূপৃষ্ঠ থেকে, তাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করতে হয়েছিল, যে কার্যটাই বস্তুর মধ্যে অভিকর্ষীয় স্থিতিশক্তি হিসেবে জমা হয়েছিল। আমি একটা উদাহরণ দিই। ধরো একটা বস্তু এম ভরের একটা বস্তুকে তুমি এইচ উচ্চতায় নিয়ে যাবে, ঠিক আছে? এম ভরের বস্তুর উপর নিচের দিকে কত বল কাজ করছে? mg। তো mg বলের বিরুদ্ধে বস্তুটার কতটা সরণ ঘটাচ্ছ তুমি? h। তাহলে তোমাকে কত কার্য করতে হয়েছিল? বল ইন্টু সরণ, যেটাই এই mgh টাই বস্তুর মধ্যে কি হিসেবে জমা হয়েছিল? অভিকর্ষীয় স্থিতিশক্তি হিসেবে। তো এখানেও ব্যাপারটা তাই, যখন আমি একটা আধানকে কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আনছি, আকর্ষণ বা বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে যতটা কার্য করতে হচ্ছে, সেই কার্যটাই বস্তুতে কি হিসেবে জমা হচ্ছে? স্থিতিশক্তি। তো যেহেতু এখানে তড়িৎ আকর্ষণ বলের বিরুদ্ধে কার্যটা করছি, সেই জন্য এই স্থিতিশক্তিটাকে আমরা কি স্থিতিশক্তি বলবো? তড়িৎ স্থিতিশক্তি। আচ্ছা বারবার মাথায় রাখো এখানে আমি কত আধানকে আনছিলাম? একক আধানকে আনছি। তাহলে আমি যদি কিউ ড্যাশ আধানকে আনতাম, ওই একই বিন্দুতে আনতাম, আমাকে কত কার্য করতে হতো? তাহলে কিউ ড্যাশ আধানকে আনতে কার্য, যেটাকে আমরা বলবো ইউ দ্বারা ডিনোট করছি, ইউ মানে স্থিতিশক্তি, ঠিক আছে? ইকুয়ালস টু কত হবে? একক আধানকে আনতে আমাকে কার্য করতে হয়েছে এইটা বাই আর। তাহলে কিউ ড্যাশ আধানকে আনতে কত কার্য করতে হবে? ইন্টু কিউ ড্যাশ। তাহলে এক্সপ্রেশনটা কিরকম আসছে? 1/4πε0 কিউ ইন্টু কিউ ড্যাশ বাই আর। এটাই হচ্ছে তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা। কোন আধানের জন্য? কিউ ড্যাশ আধানকে আনতে, আর কিউ আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে আনতে কত তড়িৎ স্থিতিশক্তি তার মধ্যে জমা হবে, তার এক্সপ্রেশন। খুব ইজি একটা এক্সপ্রেশন, ঠিক আছে? তো এই গেল তড়িৎ স্থিতিশক্তি। ঠিক আছে, চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা দ্বিমেরুকে যখন আমরা তড়িৎ ক্ষেত্রে রাখছি, আমরা আগেই ক্যালকুলেশনটা করেছি, আগে চ্যাপ্টারে ক্যালকুলেশনটা করেছি,
যে একটা দ্বিমেরুকে যখন আমি তড়িৎ ক্ষেত্রে রাখবো, দ্বিমেরুর উপর কি প্রযুক্ত হবে? তোমরা সবাই জানো দ্বিমেরুর উপর একটা টর্ক প্রযুক্ত হয়, যা রাশিমালাও আমরা ক্যালকুলেশন করেছিলাম। তো সেই দ্বিমেরু দিয়েই আমরা এবার একটা ক্যালকুলেশন করব। একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে থিটা কোণে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। কত কাজ করতে হবে? দেখো, ধরো কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলো এইরকম আছে। আমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ধরো ই, এবং দেখেই বুঝতে পারছো এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? এবার আমি কি করছি, এই তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরুকে স্থাপন করছি, এইভাবে স্থাপন করলাম, যেখানে দ্বিমেরুর অক্ষটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে আছে, ঠিক আছে? তাহলে দ্বিমেরু মানে সেখানে দুটো আধান, এটা ধরো প্লাস কিউ, এটা ধরো মাইনাস কিউ, এবং দুটো আধানের মধ্যে ডিস্টেন্সকে আমরা অলওয়েজ কত ধরেছি? 2l, ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে বলো দ্বিমেরু ভ্রামক কত ছিল? p সমান q ইন্টু 2l, হয়েছে? আচ্ছা, দ্বিমেরুর উপর কি প্রযুক্ত হয়েছিল? যখন আমরা একটা দ্বিমেরুকে থিটা কোণে এইভাবে রাখবো, তখন দ্বিমেরুর উপর আমরা দেখেছিলাম একটা টর্ক প্রযুক্ত হচ্ছিল। কেন? কারণ দ্বিমেরুর এই আধানের উপর এই ডিরেকশনে বল প্রযুক্ত হচ্ছে কিউই, এই আধানের উপর এই ডিরেকশনে বল প্রযুক্ত হচ্ছিল কিউই, অর্থাৎ দুটো সমান আর বিপরীতমুখী বল একই সঙ্গে প্রযুক্ত হওয়ায় সেটাকে আমরা একত্রে কি বলেছিলাম? টর্ক প্রযুক্ত হয়েছে। এবং টর্কের রাশিমালাটা কত ছিল? টর্কের রাশিমালা তোমরা করেছিলে, এসেছিল টাউ ইকুয়ালস টু মড অফ পি ক্রস ই, যদি আমরা শুধু ভ্যালুটা দেখি, সমান পি ই সাইন থিটা, ঠিক আছে? চলো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, যদি আমি দ্বিমেরুকে, টর্কের প্রভাবে কি হবে? দ্বিমেরুটা ঘুরতে শুরু করবে। তাহলে আমি যদি দ্বিমেরুকে তার প্রাথমিক অবস্থান থেকে একটু সরাতে চাই, মানে থিটা কোণে যেখানে ছিল সেখান থেকে আরেকটু সরাবো, ধরো দ্বিমেরুটাকে আমি এই পজিশনে নিয়ে যেতে চাই, খুব সামান্য, অর্থাৎ ডি থিটা কোণে ঘোরাতে চাই, কত কার্য করতে হবে? আমরা জানি যেহেতু ঘূর্ণন গতি, কার্যের এক্সপ্রেশন কত? টর্ক ইন্টু কৌণিক সরণ। তাহলে ডি থিটা কোণে দ্বিমেরুটিকে ঘোরাতে কৃত কার্য ডি ডব্লিউ, সেটাকে ধরি, যেহেতু ডি থিটা কোণে ঘোরাতে কৃত কার্য, খুব ক্ষুদ্র কোণে ঘোরাচ্ছি, সেই জন্য কার্যটাও কি হবে? খুব কম হবে। টর্ক ইন্টু কত কোণে ঘুরিয়েছি? ডি থিটা, তাহলে ডি থিটা। তাহলে বলো একদম 0 থেকে থিটা কোণে ঘোরাতে কত কার্য করতে হবে? কৃত কার্য ইকুয়ালস টু ডব্লিউ। 0 থেকে থিটা মানে অনেকটা কোণ ঘোরাচ্ছি, মানে অনেকগুলো ডি থিটা কার্যের যোগ, তার মানে ডি ডব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ ডি ডব্লিউ, ডব্লিউ ইকুয়ালস টু সমান ইন্টিগ্রেশন অফ ডি ডব্লিউ মানে টর্ক ইন্টু ডি থিটা, সমানই টর্কের মানটা বসাও, তাহলে পি ই সাইন থিটা ডি থিটা। যেহেতু 0 থেকে থিটা কোণে ঘোরাচ্ছে, তাহলে থিটার ওপর ইন্টিগ্রেশনটা যেহেতু হচ্ছে, থিটার লিমিট দিয়ে দাও 0 টু থিটা, হয়েছে?
যেহেতু পিই ধ্রুবক রাশি ইন্টিগ্রেশনের বাইরে যাবে, তাহলে কত হবে বলো? ডব্লিউ ইকুয়ালস টু পিই বাইরে ইন্টিগ্রেশন 0 টু থিটা, ভেতরে কত পড়ে থাকছে? সাইন থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন কত? সাইন থিটা ইন্টিগ্রেশন তোমরা সবাই জানো মাইনাস কস থিটা। তাহলে পিই সমান মাইনাস কস থিটা, লিমিট গুলো 0 টু থিটা। লিমিট বসিয়ে দাও, তাহলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। থিটার জায়গায় প্রথমে আপার লিমিট, তাহলে মাইনাস কস থিটা প্লাস এখানের মাইনাস, আর ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট বসানোর আগে আর একটা মাইনাস, তাহলে প্লাস কস জিরো। কস জিরো মানে একদম লিখে দিলাম 1। তাহলে কত হলো এক্সপ্রেশন? পিই 1 মাইনাস কস থিটা। তাহলে একটা দ্বিমেরুকে থিটা কোণে ঘোরাতে কত কাজ করতে হবে সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, যদি দ্বিমেরুটা প্রথমে জিরোতে না থেকে 90 ডিগ্রি অবস্থানে থাকতো, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যদি লম্বভাবে থাকতো, সেখান থেকে থিটা কোণে ঘোরাতে কত কার্য করতে হবে। শুধু দেখো কিছুই হতো না, লিমিটটা চেঞ্জ হতো 90 থেকে থিটা। আমি এই লাইনের নিচেই সেই জন্য করে দিচ্ছি। তাহলে দ্বিমেরুটিকে 90 ডিগ্রি থেকে থিটা কোণে ঘোরাতে কত কার্য করতে হতো? ডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশনে শুধু লিমিটটা হতো 90 ডিগ্রি টু থিটা, বাকি সব সেম, পি সাইন থিটা ডি থিটা। তাহলে ক্যালকুলেশন কি হতো? ওই দিকটা মুছে দিই। তাহলে ভালো করে মনে রাখো, 90 থেকে থিটা কোণে ঘোরাতে এক্সপ্রেশন এটা। তাহলে কত আসছে এক্সপ্রেশনটা? পিই বাইরে, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু পিই 90 ডিগ্রি টু থিটা সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, তো ডব্লিউ ইকুয়ালস টু পিই সাইন থিটার জন্য মাইনাস কস থিটা, লিমিট বসাচ্ছি 90 ডিগ্রি থিটা, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু পিই থিটার জায়গায় আপার লিমিট, তাহলে মাইনাস কস থিটা, মাইনাস আর ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট বসানোর মাইনাস, তাহলে প্লাস কস 90 মানে 0। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে মাইনাস পিই কস থিটা। ঠিক আছে, তার মানে দেখো ডব্লিউ ইকুয়ালস টু পি ডট ই আমরা ডাইরেক্ট লিখতে পারি। মাইনাস দ্বারা বোঝাচ্ছে কার্যটা নেগেটিভ, অর্থাৎ বলের দ্বারা কার্য হয়েছে এখানে। ঠিক আছে, আর যদি তোমরা 0 থেকে 90 থিটা থেকে 90 করতে, অর্থাৎ লিমিটটা যদি থিটা টু 90 হতো, এক্সপ্রেশন প্লাস আসতো, অর্থাৎ তখন কার্যটা হতো বলের বিরুদ্ধে কার্য। এখানে বলের দ্বারা কার্য হয়েছে বলে নেগেটিভ এসেছে। ঠিক আছে, চলো তাহলে এই এক্সপ্রেশন আসছে। তাহলে একটা দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে থিটা কোণে ঘোরাতে কত কার্য করতে হবে তার আমরা দুটো কন্ডিশন দেখালাম। ঠিক আছে, চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, বেশি কিছু বাকি নেই, আরেকটা টপিক বাকি আছে, যেটা হচ্ছে সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস। খুব ইম্পর্টেন্ট, নাম শুনেই অনেকটা বোঝা যাচ্ছে তোমরা বুঝতে পারছো। সমবিভব তল মানে যে তলের বা যে সারফেসের প্রত্যেক বিন্দুতেই কি হবে? বিভবের মান সমান, সমবিভব তল বলেছে। তাহলে আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে সমবিভব তল, ইংরেজিটা ইকুইপোটেনশিয়াল সারফেস। সমবিভব তল, তো দেখো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে তলের, ধরো এরকম একটা তল, সমস্ত বিন্দুতেই কি হবে? বিভবের মান কনস্ট্যান্ট থাকবে। তাহলে যে তলে সমস্ত বিন্দুতে বিভবের মান সমান তাকে সমবিভব তল বলে। ঠিক আছে, তো কেন হঠাৎ আমরা এটা শিখছি? তো সমবিভব তলের কয়েকটা
খুব ভালো বৈশিষ্ট্য আছে, যার মধ্যে সব থেকে বেস্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বৈশিষ্ট্য। আমি লিখেও দিচ্ছি, তড়িৎ বলরেখাগুলোর সমবিভব তলকে অলওয়েজ লম্বভাবে ছেদ করবে। এর প্রমাণটা আমি একটু পরেই করছি, প্রমাণটা তোমাদের আলাদা করে অনেক সময় পড়ে। সমবিভব তলের বৈশিষ্ট্য লিখতে বলে, আর সমবিভব তলকে যে বলরেখাগুলো লম্বভাবে ছেদ করে সেটার প্রমাণটা তোমাদের আসে পরীক্ষায়, বহুবার এসেছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা, প্রমাণটা আমি একটু পরেই করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে, যখন তুমি সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যে কোনো পরিমাণ আধানকে তুমি যখন নিয়ে যাবে, ধরো আমি কিউ আধানকে নিয়ে যাচ্ছি এ থেকে বি বিন্দুতে, বলো তো কত কার্য করতে হবে? আচ্ছা, এ বিন্দুর বিভব ভি এ আর বি বিন্দুর বিভব যদি ভিবি হয়, তোমরা জানো ভি এ সমান ভিবি, কারণ এটা একটা সমবিভব তল, তাই তো? তাহলে কত কার্য করতে হবে দেখে নিই। সমবিভব তলের এক বিন্দু থেকে, আগে লিখে দিই বৈশিষ্ট্যটা, তারপরে প্রমাণটা করে দিচ্ছি। এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো আধানকে নিয়ে যেতে কোনো কার্য করতেই হবে না, অর্থাৎ কার্যের মান শূন্য হয়ে যাবে। দেখো, কোনো কার্য করতে হবে না। কেন হবে না একটু চিন্তা করে দেখো, এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব যদি ভিবি হয়, ভি এ সমান ভিবি, কারণ এটা একটা সমবিভব তল আমি ধরেছি। তাহলে এ থেকে বি বিন্দুতে একটা কিউ আধানকে আমি নিয়ে যাচ্ছি, আমার ফর্মুলা কি? কার্য ইকুয়ালস টু আধান ইন্টু বিভব পার্থক্য। তাহলে কার্য ইকুয়ালস টু আধান যাই হোক, আগে বলো বিভব পার্থক্য মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এখানে যেটা কত হয়ে যাবে? 0, কারণ বা যেহেতু ভি এ সমান ভিবি। তাহলে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আমি যে কোনো পরিমাণ আধানকেই নিয়ে যাই না কেন, কোনো কার্য করতে হবে না, বা কার্যের মানটা অলওয়েজ কত হবে? কার্যের মানটা অলওয়েজ 0 হবে। ঠিক আছে, চল এবার আমরা যে প্রমাণটা করব সেটা হচ্ছে তড়িৎ বলরেখাগুলো দেখাবো সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এইটা মুছে দিচ্ছি। আচ্ছা, টোটালটাই মুছে দিয়ে প্রমাণটা করছি। আচ্ছা দেখো, আমি ধরে নিই এটা একটা সমবিভব তল। ঠিক আছে, তাহলে সেকেন্ড বৈশিষ্ট্যটা প্রমাণ করব, অর্থাৎ দেখাবো বলরেখাগুলো অলওয়েজ সমবিভব তলকে কিভাবে ছেদ করবে? লম্ব হবে। তাহলে এটা একটা সমবিভব তল মানে এখানে ভি এর মান কনস্ট্যান্ট। আমি ধরে নিই একটা বলরেখা এইভাবে ছেদ করেছে সমবিভব তলকে, মানে সমবিভব তলের ছেদ বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর বলরেখা পরস্পরের সঙ্গে কত কোণ করে আছে? থিটা, যেটা 90 ডিগ্রি নয়, তোমরা পরিষ্কার বুঝতে পারছো। তাহলে 90 ডিগ্রি কোণে ছেদ করেনি একটা বলরেখা আমি ধরে নিলাম। আচ্ছা, বলরেখা মানেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ।
তাহলে বলো সমবিভব তলের অভিমুখে প্রাবল্যের মান কত হবে? পরিষ্কার বুঝতে পারছো, ই কস থিটা। ঠিক আছে, তাহলে আমি যদি ই কস থিটা বলের প্রভাবে একটা আধানকে সমবিভব তলের এক বিন্দু থেকে আর একটা বিন্দুতে নিয়ে যাই, এ বিন্দু থেকে আমি একটা আধানকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি, কত বলের প্রভাবে? ই কস থিটা বলের প্রভাবে। ঠিক আছে, ধরো এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব এক্স, তাহলে ই কস থিটা বলের প্রভাবে যখন একটা আধান, একক আধানই ধরো, কারণ ই মানে হচ্ছে একক আধানের উপর ক্রিয়াশীল বল, তাহলে যখন আমি একটা একক আধানকে এ থেকে বি তে নিয়ে যাচ্ছি, কতটা সরণ ঘটাচ্ছি? এক্স। কোন বলের জন্য? ই কস থিটা। তাহলে আমাকে কতটা কার্য করতে হবে? এ থেকে বি বিন্দুতে একটি একক ধনাত্মক অর্থাৎ +1 আধানকে নিয়ে যেতে কার্য কত হবে? WAV ইকুয়ালস টু বল ইন্টু সরণ। কোন বলের প্রভাবে আধানটা যাচ্ছে? একক আধানের উপর কত বল প্রযুক্ত হচ্ছে? সমবিভব তল বরাবর ই কস থিটা। তাহলে বল ইন্টু কত সরণ ঘটছে? এক্স। এখানে দেখো একটা জিনিস, এটা নেগেটিভ কার্য হবে, কেন বলো তো? বলের প্রভাবে যাচ্ছে, বলের দ্বারা কার্য হচ্ছে, তাহলে নেগেটিভ কার্য। ঠিক আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, তোমরা আগেই জেনে গেছো যে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যখন আমি আধানকে নিয়ে যাবো, আমাকে কোনো কার্যই করতে হবে না, অর্থাৎ কার্যের মানটা কত? অলওয়েজ 0 হবে। তোমরা প্রমাণ করেও দেখিয়ে দিয়েছি আমি এর আগেই। এখান থেকে দেখো তাহলে ই কস থিটা ডিএক্স ইকুয়ালস টু 0, এখান থেকে তোমরা পাচ্ছ কস থিটা ইকুয়ালস টু 0, কারণ ই আর ডিএক্স 0 হতে পারে না, মানে থিটা সমান π/2। দেখো তাহলে অলওয়েজ এই কোণটা কত হবে? π/2, অর্থাৎ সমবিভব তলকে বলরেখা অলওয়েজ কত কোণে ছেদ করবে? π/2 বা 90 ডিগ্রি কোণে। খুব ইম্পর্টেন্ট প্রমাণ, এই প্রমাণটা বহুবার এসেছে। ঠিক আছে, চলো লাস্ট একটা ছোট্ট টপিক বাকি, যেটা করলেই আমাদের বিভব চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চলো, সেটা হচ্ছে বিভবের সহিত গতি শক্তির সম্পর্ক। দেখো একটু অন্য ধরনের টপিক। ধরো আমি তড়িৎ ক্ষেত্রযুক্ত অঞ্চলে দুটো বিন্দু দিলাম, এ বিন্দু, বি বিন্দু, এদের দুজনের মধ্যে বিভবের পার্থক্য, এটা ধরো VA বিভব, এর বিভব VB, তাহলে এদের বিভবের পার্থক্য VAB ইকুয়ালস টু VB মাইনাস VS, সেটাকে আমরা V ধরলাম। ঠিক আছে, এবার আমরা কি করব? একটা ইলেকট্রনকে, আচ্ছা বলো তো, যদি আমি বলে দিই VBটা বেশি VA থেকে, এই বিন্দুর বিভব বেশি, এই বিন্দুর বিভব কম, তাহলে একটা ধনাত্মক আধান অলওয়েজ কোন দিকে যাবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ এই দিকে। তাহলে ধনাত্মক আধান এই দিকে যাবে, কিন্তু ইলেকট্রন কোন দিকে যাবে? ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তাহলে ইলেকট্রন যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। মনে রাখবে, কিন্তু এটা মাথায় রাখবে, ইলেকট্রন অলওয়েজ যাবে নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে। আচ্ছা, যদি একটা ইলেকট্রনকে আমি এ থেকে বি বিন্দুতে আনতে চাই, কত কার্য করতে হবে? তাহলে একটা ইলেকট্রনকে এ বা ইলেকট্রনকে এমনি এ বিন্দুতে ছেড়ে দিলে সে আকর্ষণের জন্য বি বিন্দুতে চলে আসবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কার্য W ইকুয়ালস টু, আমরা জানি আধান ইন্টু বিভব পার্থক্য, তো এ থেকে বিতে নিয়ে যাচ্ছি,
তাহলে বিভব পার্থক্য ভিএবি। কত আধান, যেহেতু ইলেকট্রনকে নিয়ে যাচ্ছি তাহলে ইলেকট্রনের আধানকে আমি ই ধরলাম, যার মান তোমরা জানো 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ই এর মান তোমরা জানো 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব ছিল এসআইতে। তাহলে ইলেকট্রনকে নিয়ে যাচ্ছি কত বিভব পার্থক্যের মধ্যে দিয়ে, ভিএবি। তাহলে ইভি পরিমাণ কার্য করতে হচ্ছে। আচ্ছা, যখন একটা আধানকে আনতে আমি কার্য করছি, আধানটা বলের দ্বারা আসছে, অর্থাৎ আধানের বেগ আস্তে আস্তে বাড়বে, ইলেকট্রনের বেগ আস্তে আস্তে বাড়বে। ধরো ইলেকট্রনটা যখন এ বিন্দুতে ছিল তখন তার বেগ ছিল ভিএ, এটা কিন্তু বেগ, বিভবের সঙ্গে গুলিয়ে ফেলো না। যখন সে বি বিন্দুতে এসেছে তখন তার বেগ হয়ে গেছে বেড়ে ধরো ভিবি, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের গতিশক্তি এখানে কত ছিল, হাফ। যদি ইলেকট্রনের ভরকে আমরা এম ধরি তাহলে ইলেকট্রনের গতিশক্তি ছিল হাফ এম ভি এ স্কোয়ার। এখানে ইলেকট্রনের গতিশক্তি কত হয়ে গেছে, হাফ এম ভি বি স্কোয়ার। সেই গতিশক্তিটা বাড়লো কোত্থেকে? অ্যাকচুয়ালি ইলেকট্রনকে আনতে আমাকে এতটা কার্য করতে হয়েছে, এই কার্যটাই কিসে রূপান্তরিত হয়েছে, হাফ এম ভি বি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তিতে। অর্থাৎ এইটার থেকে এই গতিশক্তিটা কি হবে, অলওয়েজ বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে গতিশক্তির পরিবর্তন মানে ইবি মাইনাস ইএ, সেটাই হচ্ছে কার্য থেকেই এসেছে, মানে ইভি। তাহলে হাফ এম ভি বি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার, সরি হাফ এম ভি এ স্কোয়ার ইকুয়ালস টু ইভি। হাফ এম কমন নিলে ভি বি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার পড়ে থাকছে, হাফ এম যদি কমন নিই সমান ইভি। তাহলে ভিবি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার সমান, দুইটা ওপাশে গেলে ওপরে উঠবে, এমটা নিচে নামবে, তাহলে 2EV/m, ঠিক আছে। আচ্ছা, যদি ইলেকট্রন শূন্য থেকে শুরু করতো, মানে তার বেগ যদি 0 থেকে স্টার্ট হতো, ভিএ তে 0 বসিয়ে দাও আর ভিবিটাকে ভি বসিয়ে দাও, তাহলে এক্সপ্রেশন কত হতো, তাহলে ইলেকট্রন স্থিতাবস্থা থেকে যাত্রা শুরু করলে, যদি ইলেকট্রনটা স্থিত অবস্থা থেকে তার যাত্রা শুরু করতো তাহলে ভিবির জায়গায় ভি আর ভি এর জায়গায় 0, তাহলে হতো ভি স্কোয়ার ইকুয়ালস টু 2EV/m। যেহেতু ভিবির জায়গায় ভি বসিয়েছি আর ভি এটা 0, স্থিতাবস্থা থেকে যাত্রা শুরু করছে, ইনিশিয়াল ভেলোসিটিটা তার 0, ঠিক আছে। তাহলে দেখো ভি ইকুয়ালস টু হতো √2E, এই ভি মানে কিন্তু বেগ, গুলিয়ে ফেলো না। আমি ছোট হাতের ভি লিখছি সেই জন্য, 2EV/m, এটাই বেগ এবং বিভবের সম্পর্ক। বা গতিশক্তির যদি সম্পর্ক চাও তাহলে এরকম ভাবে লিখতে পারো, ভি স্কোয়ার সমান 2EV/m, এমটা আর দুইটা এপাশে আনো, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান ইভি, মানে ই কে সমান ইভি। এটাই গতিশক্তি আর বিভবের সম্পর্ক, ঠিক আছে। ভুলে যেও না, বারবার বলছি, এই স্মল ভি মানে বেগ আর ক্যাপিটাল ভি মানে কিন্তু বিভব, ঠিক আছে। তো যাই হোক, এইরকম একটা রিলেশন চলে আসছে। তাহলে মোটামুটি আমরা বিভব চ্যাপ্টারটা এখানে থিওরি পোর্শনটা শেষ করে দিলাম। তোমরা ভালো করে ভিডিও দুটো দেখো, আগের ভিডিওটা আর এই ভিডিওটা, ঠিক আছে। আশা করি বিভব চ্যাপ্টারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের ভিডিওতে আমরা এর পরের চ্যাপ্টার অর্থাৎ ধারক ধারকত্ব শুরু করবো, ঠিক আছে। ধন্যবাদ।